প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস এর উপরে আজকের এই সরাসরি অনলাইন ক্লাস। আমরা আজকের এই ক্লাসে একদিকে যেমন ফাইন আর্টসের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, পাশাপাশি একটি মননশীলতা তৈরিতে আমাদের যে সামাজিক ভূমিকা সে বিষয়টাও আপনাদের একটু দৃষ্টিতে নিয়ে আসতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার পাঠদানের বিষয় কিন্তু প্রাচীন শিল্পকলার ইতিহাস। এটি আমাদের যে ৫ নম্বরের ফাইন আর্টস প্রথম সেমিস্টার, এখানে তার প্রথম সাবজেক্ট, তৃতীয় যে দুটো সাবজেক্ট আছে, প্রথম সাবজেক্টটা হচ্ছে প্রাচীন শিল্পকলার ইতিহাস। এখানে ৫০ নম্বর করে এর পরীক্ষা, ২৫ নম্বর আভ্যন্তরীণ এবং ২৫ নম্বর হবে আমাদের সরাসরি বোর্ডের নিয়ন্ত্রণে পরীক্ষা হবে। এই মার্কস বন্টন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা গ্রুপে শেয়ার করেছি, আপনারা গ্রুপগুলো থেকে আপনারা এই বিষয়ে একটু জেনে নিতে পারবেন। এখন আমি আপনাদের যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, তার আগে আমি একটু শেয়ার করে দিয়ে আমাদের আজকের এই ক্লাসটা অনলাইনে সরাসরি শেয়ারের লিঙ্কটা একটু শেয়ার করে নিই। আমার বাসার যে ব্রডব্যান্ড ইন্টারনেট, এইটা এই মুহূর্তে আসলে ঠিকঠাকভাবে কাজ করছে না, সে কারণে মোবাইল থেকে আমি ইন্টারনেটটা চালাচ্ছি। এবং এক হচ্ছে বেশি যে বিভিন্ন যে মেসেজগুলো আসে এবং অনেকগুলো রিং আসে মাঝে মধ্যে, সেগুলো আমাদের এই যোগাযোগ অক্ষুণ্ণ রাখার বিষয়টা আসলে বিঘ্নিত করে। তারপরেও আমি আশা করছি যে আপনাদের ক্লাসটা আমরা ঠিকঠাকভাবে চালিয়ে নিতে পারবো। আমরা এ সময় দুটো গ্রুপে একটু দিয়ে নিই। নেটওয়ার্ক একটু দুর্বল থাকার কারণে একটু সময় লাগছে। ইতিমধ্যে আমাদের কিছু শিক্ষার্থীরা আবার ফোন করে আরো বিড়ম্বনা তৈরি করতেছেন, কারণ আগেই বলেছি যে আমার মোবাইল ফোন থেকে ইন্টারনেট এখানে শেয়ার হচ্ছে। যাই হোক, শেয়ারের বিষয়টা একটু মুশকিল হচ্ছে বটে। আমরা ফেসবুক মেসেঞ্জারে আমাদের আবার বোধহয় একটু যেতে হবে। মেসেঞ্জারে আমাদের যে ক্লাসমেট যে গ্রুপটা আছে, সেখানে লিঙ্কটা পরিবেশন করার সাথে সাথে আমি আমার ক্লাসটা আবার শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে কথা বলছিলাম যে আমরা প্রাচীন শিল্পকলার ইতিহাস নিয়ে কথা বলবো, আর আমাদের ব্যবহারিক কাজের সূত্রপাতটা আমরা করব। এখানে ২১১২ যে কোডের যে সাবজেক্টটা, ড্রয়িং বা চিত্র অঙ্কন, এই বিষয়ের উপরে আমরা কিছু তাত্ত্বিক কথার পরেই আমরা মূলত এর একটা ছোট্ট ক্লাস আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের খুবই সংক্ষিপ্তভাবে আজকের পাঠের পরিস্থিতিটা একটু যদি ইলাবোরেট করি আপনাদের সামনে।
তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটি হচ্ছে প্রাচীন শিল্পকলার যে ইতিহাস, এই অংশে থাকবে শিল্প কি, শিল্পী কে, শিল্পকলা কি এবং শিল্পকলার ইতিহাস ও প্রাচীন শিল্পকলার ইতিহাস। এই 5টা টপিকসের উপরে আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমরা আলোচনা করব অঙ্কন, চিত্রাঙ্কন, চিত্রশিল্পী, চিত্রকর্ম এবং চিত্রশিল্পের মাধ্যম, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আর এরপরেই আমাদের কিছু ব্যবহারিক কাজ থাকবে। আমরা শুরুতে প্রাচীন শিল্পকলার ইতিহাস অংশে প্রথমে শিল্প কি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আপনারা ইতিমধ্যেই একটি বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি। আমাদের সামনেই আমরা অনেক কষ্টে মাইকটা বন্ধ করতে পেরেছি, যাই হোক তাকে ধন্যবাদ। শিল্প কি, এখানে আমরা যদি ক্লাসিক্যালি একটু যদি বলি, দৃশ্য কিংবা অদৃশ্য কোনো ভাবরূপ শিল্পীর চিত্তরসে নবরূপায়িত হয়ে যে স্থিতিশীল রূপ প্রকাশ ঘটে, তাই শিল্প। চিরায়ত ও চিরন্তন নৈসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত রং, রেখা, শব্দ এবং রূপকের আশ্রয় প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে সঞ্চারের মাধ্যমে একটি পরিচয় বোধ সঞ্চার করে, সেটাই শিল্প বা আর্ট। এখানে যদি আমরা একটু এই বিষয়টার উপরে একটু যদি আলোচনা করি, একজন শিল্পী তিনি কি আঁকবেন বা তিনি কি তৈরি করবেন বা তিনি কি কাজ করবেন, সেটি প্রথমত উনি মন থেকে ভেবে নেন এবং তার অভিজ্ঞতা, তার জীবনযাপন ইত্যাদি এবং তিনি কোন পরিবেশে অবস্থান করছেন, এই সব কিছুকে মিলায় এবং সেই মুহূর্তে তার কি ইচ্ছা, এই সেটাকে মিলায় তিনি একটি চিন্তা করেন এবং চিন্তা করে তিনি কাজটা শুরু করেন। তা তিনি যদি চিত্রশিল্পী হন তাহলে তিনি কলম পেন্সিল নিয়ে কিংবা রং তুলি নিয়েই বসে যান। যদি তিনি ভাস্কর্য শিল্পী হন তাহলে ভাস্কর্য নির্মাণের যে উপাদান সেগুলো নিয়েই বসে যান। এভাবে আমাদের যে শিল্পকলার যতগুলো মাধ্যম আছে, সব মাধ্যমের যে কোনো মাধ্যমে যখন শিল্পী কাজ করেন, কাজ করে তিনি যে চিন্তাটা করছেন সেই চিন্তাটা তার কাজের মধ্য দিয়ে যখন পরিস্ফুটিত হয় এবং অন্যের কাছে বোধগম্য হয় এবং অন্যের বিনোদনের যেমন একটি সেটা সহায়তা করে, পাশাপাশি তার মধ্যে একটা অনুভূতি বা আবেগ সৃষ্টি করে, মূলত এটাই কিন্তু শিল্প। যাই হোক বন্ধুরা, আমরা নিচে এই স্লাইডের নিচে একটা ছবি দেখতে পাচ্ছি। এটা গ্রাম বাংলার পটচিত্র। পটচিত্র আজকের সময়ে প্রায় হারিয়ে যাওয়া, অনেকটা অবলুপ্তর পথে। আমাদের গ্রামগুলোতে এ ধরনের চিত্র অঙ্কন করা হতো, দেয়ালে অঙ্কন করা হতো, তারপর ঘরের মেঝেতে অঙ্কন করা হতো, বিভিন্ন পাত্রের গায়ে অঙ্কন করা হতো। এখানে একটা আনন্দ উৎসবকে বোঝানো হচ্ছে। এইটা সরাসরি কিন্তু একবার অবিকল মানুষের যে অবয়ব এবং একটা দৃষ্টিনন্দন যে বিষয়, এটার মধ্যে ওই অর্থে কিন্তু সেরকম নয়। তারপরেও শিল্পী কিন্তু একটি উৎসবকে এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে তিনি সার্থক হয়েছেন। আমরা এর পরে আসবো শিল্পী। যিনি শিল্প সৃষ্টি করেন তিনি আসলে শিল্পী বা আর্টিস্ট। এখানে আমরা যদি একটু নান্দনিকভাবে যদি বলি, শিল্পী মাত্রই রূপবিলাসী এবং তার সৃষ্ট রূপই হলো শিল্প। শিল্পের চরিত্র সত্যকে, অনুভূতিকে ও অন্যান্য গুণকে তুলে ধরা। শিল্পীকে প্রকৃতি নির্ভর করে কনসেপ্ট বা দর্শনের উপর এবং তা একটি তাত্ত্বিক মাত্রা দেয়। এখানে আমরা নিচে একজন প্রখ্যাত শিল্পী ভ্যান গগের নিজের আঁকা নিজের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে যে ককেশীয় যে মানব গোষ্ঠী, তাদের প্রাগৈতিহাসিক মধ্যযুগীয় তাদের একটি স্ট্যাচু এখানে তৈরি করা হয়েছে, যেটা প্রাগৈতিহাসিক যে শিল্পকর্ম তার নিদর্শন হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসবো শিল্পকলা। আমরা শিল্প কি কথা বলবার সময় কিন্তু
এই বিষয়টা নিয়ে খানিকটা টাচ করবার চেষ্টা করেছি, তারপরও আমি একটু সংজ্ঞায়িত করি। শিল্পকলা বলতে বিশ্বের বিভিন্ন সমাজ এবং সংস্কৃতিতে বিদ্যমান বহুবিধ কিছু মানব কর্মকাণ্ডকে বোঝায়, যেগুলি দেখা, শোনা বা পড়ার যোগ্য, কিংবা পরিবেশন করার মতো এমন বিশেষ কোনো কিছু সৃষ্টি করা হয়, যার মাধ্যমে সৃষ্টিকারীর কল্পনা শক্তি বা কারিগরি দক্ষতার বহিঃপ্রকাশ যেমন একদিকে ঘটে, পাশাপাশি শ্রোতা বা দর্শকের বা পাঠকের বিভিন্ন ইন্দ্রিয় মাধ্যমে ও বুদ্ধি দিয়ে তার মানসিকভাবে তার সৌন্দর্য এবং আবেগ উদ্বেগের ক্ষমতা বা তারিফ করবার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। এটা হচ্ছে শিল্পকর্ম। আমরা পাশে একটি শিল্পকর্ম দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসবো শিল্পকলার ইতিহাস। শিল্পকলার ইতিহাস বলবার শুরুতে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি স্লাইডে, আমাদের দেশের প্রখ্যাত চিত্রশিল্পী, বরেণ্য চিত্রশিল্পী, যার হাত ধরে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের যাত্রা শুরু, জয়নুল আবেদিন। এই জয়নুল আবেদিন মহাশয়ের আঁকা একটি বিখ্যাত চিত্র সংগ্রাম, এটা 1976 সালে এই ছবিটা আঁকা হয়েছিল। যাই হোক, এইটার মধ্য দিয়ে আমাদের শিল্পী একটি সময়কে এখানে ধরে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে একটি গরুর গাড়ি দেখা যাচ্ছে এবং অনেকটা বোঝা এই গরুর গাড়িতে চাপানো আছে, সেটা অনুমান করা যায়। এবং দুটো গরু এই গাড়িটাকে টেনে নেওয়ার চেষ্টা করছে, এবং যে রাস্তা দিয়ে এই গাড়িটি যাচ্ছে সেটা নিশ্চয়ই মসৃণ কোনো রাস্তা নয়, এবড়ো থেবড়ো, এবং তার সাথে কর্দমাক্ত বটে। এই কর্দমাক্ত রাস্তায় গাড়িটা আটকে গেছে। গাড়ির যে কোচওয়ান, যিনি গাড়িটা চালান, তিনি এই গাড়িটা ঠেলে তুলবার চেষ্টা করছে। এইটা মানে হচ্ছে এইটা দিয়ে শিল্পী একটি সমাজের যে চিত্র, সেই সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য একদল মানুষের যে প্রাণান্তকর চেষ্টা, সেই চেষ্টাকে বোঝানো হয়েছে। এবং এটা পরিশ্রমী মানব গোষ্ঠী যারা একটি সভ্যতার বিনির্মাণ করেন এবং তার বিকাশে সহায়তা করেন, সেই মানব গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে এই চিত্রটা আসলে এখানে আসছে। এখন যদি আমরা সংজ্ঞার দিকে যাই, শিল্পকলার ইতিহাস বলতে নান্দনিক বা ভাব বিনিময়ের উদ্দেশ্যে মানুষের দ্বারা নির্মিত সেই সমস্ত দৃশ্যমান বস্তুর ইতিহাসকে বুঝায়, যেগুলির মারফত বিভিন্ন ধারণা, আবেগ এবং সাধারণভাবে কোনো দৃষ্টিভঙ্গি দর্শক সমক্ষে উপস্থাপন করা হয়। এটা হচ্ছে শিল্পকলার ইতিহাস, যে ইতিহাস এই কাজটি সুচারুরূপে সম্পন্ন করে থাকেন। প্রাচীন শিল্পকলার ইতিহাস, তাহলে ইতিহাস যদি শিল্পকলারটা পাই, তাহলে তার সঙ্গে প্রাচীন শব্দটাকে যদি আমরা জুড়ে দিই, তাহলে প্রাচীন শিল্পকলার ইতিহাস হয়। তার মানে হচ্ছে যে শিল্পকলা একদম প্রাচীন থেকে, মানে মানব সভ্যতার প্রায় শুরু থেকেই যে শিল্পকলা তৈরি হয়ে আসছে এবং আমাদের মানব সভ্যতাটাকে এগিয়ে নিচ্ছে এবং পথ দেখাচ্ছে, সেই শিল্পকলার ইতিহাসকে আমাদেরকে বলা হয়েছে। এখানে আমরা যদি সংজ্ঞার দিকে যাই, শিল্পকলার ইতিহাস অতি প্রাচীন। বস্তুতপক্ষে মানব জাতির ইতিহাস এবং শিল্পকলার ইতিহাস প্রায় সমবয়সী। প্রায় সমবয়সী কেন বলা হচ্ছে? বলা হচ্ছে প্রাগৈতিহাসিক কালে যখন মানব সভ্যতা বিকাশের যুগ, সে সময়ে মানুষের ভাবনা, চিন্তা এবং সেই ভাব প্রকাশের যে মাধ্যম, সেটা খুব সংগঠিত ছিল না, সেটা ইতিহাসবিদগণ বলেন। এবং তাদের সেই ভাব প্রকাশ, যেটা তাদের শিল্পকর্মের মাধ্যমে সেটাকে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে, সেখানে যেহেতু তাদের সামাজিক পরিস্থিতির বিকাশ ঘটেনি, ফলে সেটার কোনো স্থায়ী রূপ পায়নি, সেটা প্রাকৃতিক কারণে সেগুলো বিলীন হয়ে গেছে প্রকৃতির গর্ভে। কিন্তু পরবর্তী পর্যায়ে ইতিহাসের একটা পর্যায়ে মানব জাতি যখন গুহায় বসবাস করতে শুরু করলো, তার মানে গুহার যুগ যখন শুরু হলো, তখন গুহার দেয়ালে যে চিত্রকর্ম তারা এঁকেছে, সেটা রং দিয়ে, কোনো ক্ষেত্রে তাদের পাথর বা ধাতু নির্মিত একটা পর্যায়ে এসে তারা যে হাতিয়ার তৈরি করেছিল, সেই হাতিয়ার দিয়ে যে চিত্রকর্ম তৈরি করেছে, সেই চিত্রকর্ম কিন্তু এখন টিকে আছে। এবং সেগুলো আমরা, আমাদের যারা প্রত্নতত্ত্ববিদ, তারা বিভিন্ন সময় এইগুলো আবিষ্কার করেছেন এবং বিজ্ঞানের একদম কোষ্ঠীপাথর দিয়ে বিচার করে সেই প্রাগৈতিহাসিক কর্মটি কতদিন আগে করা হয়েছে তার কিন্তু আমরা তার পাঠ উদ্ধার করতে পারি।
আমরা হাফ লাইফ জানি, যারা বিজ্ঞানের ছাত্র তারা কিন্তু জানি যে এটা আইসোটোপ দিয়ে এটার জীবনকাল কতটা এখনো ব্যাপ্ত আছে এবং কতগুলো সময় সে পেরিয়ে আসছে তার কিন্তু একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। সেই ধারণা থেকে আমাদের এই নিচে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা ব্রাজিলের সেরাকো ক্যাপিভারা যে গুহাটা আছে, সেই গুহার মধ্যে যে অনেক ছবি আছে সেই ছবিগুলোর একটা অন্যতম। এখানে বলা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ হয়েছে যে এই ছবিটির বয়স প্রায় 25,000 বছর। আমরা এই 25,000 বছর আগের যে শিল্পকলা, সেই শিল্পকলার ইতিহাস কিন্তু আমাদের জানবার সুযোগ আছে। আমাদের আজকের এই ক্লাসে আমাদের খুব বিস্তারিত আলোচনার সুযোগ নেই, কিন্তু আমাদের সিলেবাসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আমরা নানানভাবে নানান সময় নানান ক্লাসে এর খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং যারা আজকে শিক্ষার্থী আপনারা অনলাইনে সরাসরি এই ক্লাসটি দেখছেন অথবা পরবর্তীতে আপনাদের গ্রুপগুলোতে আপনারা এই ভিডিওটা দেখবার সুযোগ পাবেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই সব বিষয়ে আপনাদের যে কৌতূহল আছে সে বিষয়ে আপনারা প্রশ্ন করবেন। পাশাপাশি আপনারা আপনাদের কোনো বিষয় যদি আমাদের বাদ পড়ে যায় বা এই বিষয়টি আলোচনা করলে আর একটু ভালো হতো এরকম যদি আপনাদের মনে হয় অবশ্যই আপনারা মন্তব্য করবেন। যাক, আমরা পরবর্তী স্তরে পৌঁছতে পারি। অঙ্কন, এইটা আমাদের দ্বিতীয় বিষয়, যেটার বিষয় কোড হচ্ছে 2112। এখানে ড্রয়িং এর নানাবিধ কলা কৌশল নিয়ে আমাদের এখানে যেহেতু আলোচনা আছে, ড্রয়িং এর উপাদান, মাধ্যম ইত্যাদি নিয়ে আমাদের আলোচনার বিষয় এখানে আছে। আমরা অঙ্কন তাকেই বলবো যেটা হচ্ছে একটি নির্দিষ্ট আকার হবে, সেটা বস্তু হতে পারে, যেমন লতা পাতা, ফুল ফল, চেয়ার টেবিল, মানুষ, যে কোনো প্রকৃতির যে কোনো বিষয়ে হতে পারে। সেটা আমরা যখন যে আঁকবার যে উপকরণ কলম পেন্সিল তুলি দিয়ে যখন তার কাঠামো অঙ্কন করা হয় এবং যেটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, বুঝতে আমরা পারি, সেটাই আসলে ড্রয়িং। আমরা নিচে একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা একটা পেয়ালার একটা ছবি, যে ছবিটা পেন্সিল স্কেচ, এটাকে কেবলমাত্র পেন্সিলের দাগ দিয়ে টেনে টেনে এর অবয়বটা তৈরি করা হয়েছে, এটাকে পেন্সিল স্কেচ বলে। আমরা ড্রয়িং এর অন্যান্য পর্যায়ে গিয়ে এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবার সুযোগ পাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে আসতে চাই চিত্রাঙ্কন। চিত্রাঙ্কন বলতে কোনো সমতল পৃষ্ঠের উপরে, সমতল সবসময় হতে হবে এরকম নয়, অমসৃণ হতেও পারে, সেখানে পেন্সিল বা রং তুলি দিয়ে যে আঁকা হয়, একটু বিশেষ রঞ্জক পদার্থ এখানে ব্যবহার করা যেতে পারে। প্রাগৈতিহাসিক কালের মানুষ যে রঞ্জক পদার্থ ব্যবহার করতো, এখন সেগুলোর অনেক উন্নতি ঘটেছে, এখন অনেক ভালো কিছু পাওয়া যায়, সেগুলো দিয়ে যখন একটি শিল্পকর্মকে চিত্রণ করা হয় সেটাই আসলে আসলে চিত্রাঙ্কন আমরা বলবো। এই কাজটাকে চিত্রাঙ্কন বলবো। আমরা নিচে দুটো চিত্রের রঙিন চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই বিষয় নিয়ে আমরা আরো নন্দন দত্তের সঙ্গে আলোচনা করবার সময় এই বিষয় নিয়ে আমরা আরো ডিটেলসে যেতে পারবো। আমরা চিত্রকর্মর সংজ্ঞাটা আমরা আসতে পারি। চিত্রকর্ম মানে যখন একজন শিল্পী, বিশেষ করে চিত্রশিল্পী, যখন একটি চিত্র অঙ্কন করেন এবং সেটার একটা মাধুর্য তৈরি হয় এবং যেটা দর্শকের মনকে আকর্ষণ করে এবং যে চিত্র দিয়ে একটি বিশেষ ভাব বা অভিব্যক্তি প্রকাশ করে এবং যে অভিব্যক্তি একজন মানুষের মনন জগৎটাকে যেমন সমৃদ্ধ করে, তাকে ঋদ্ধ করে, তাকে উদ্দীপিত করে, তাকে আনন্দ দেয়, সেটাই মূলত আসলে শিল্পকর্ম। এখানে আমরা যদি সংজ্ঞার বিষয়ে আসি, তাহলে চিত্রাঙ্কন প্রক্রিয়া শেষে যে শিল্পকর্ম সৃষ্টি হয় তাকে শিল্পকর্ম বলে। রং চিত্র অঙ্কন একটি গুরুত্বপূর্ণ দৃশ্যকলা, যা অঙ্কন, অঙ্গভঙ্গি কিংবা যে কোনো রচনা বিমূর্ত করে তোলে। চিত্রকর্ম হতে পারে স্বতঃস্ফূর্ত বা প্রতিনিধিত্বমূলক কিংবা প্রাকৃতিক চিত্রকর্মে বিমূর্ত বর্ণনামূলক প্রতীকী কিংবা আবেগপূর্ণ ভাব পরিলক্ষিত হয়। এখানে অনেক বিষয়গুলো চিত্রকর্মের অংশ হিসাবে এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। যে চিত্রকর্ম সকল সময় যে স্পষ্ট হবে এরকম না, এটা কিন্তু ইঙ্গিতবহ হতে পারে। চিত্রকর্ম একটি বিশেষ ভাবকে তুলে ধরতে পারে। চিত্রকর্ম একজন মানুষকে কোনো একটি বিষয়ের প্রতি উদ্দীপ্ত করতে পারে। আমরা যদি ৭১-এর স্বাধীনতা যুদ্ধের কথা বলি, আমরা সেসব চিত্র নিয়ে কিন্তু আমাদের সে সময়কার কালজয়ী যে চিত্র অঙ্কন করেছিলেন সে সময় শিল্পকর্মীরা, যারা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যারা সম্পৃক্ত, সেই মানুষদেরকে কিন্তু উদ্দীপিত করেছিল। আমরা ইয়াহিয়া খানের একটি ছবি আমরা কিন্তু দেখি, যেখানে নরখাদক হিসাবে বলা হচ্ছিল, আমরা ছবিগুলো পরে দেখতে পারবো,
সেখানে এই মানুষগুলোকে কিন্তু স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য একটি আবেগ বা অনুভূতির আহ, তৈরি করতে সক্ষম হয়েছিল। সে সময়ের সেই শিল্পী দের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। আমরা আজকের এখানে যে শিল্পকর্মটি দেখছি, একটি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটা ছবি, যেটা ইতালিতে এই ছবিটা আঁকা হয়েছিল। মোনালিসা নাম এনার, এই ছবিটার নাম মোনালিসা। এটা সারা পৃথিবীতে এটা খুবই প্রসিদ্ধ একটা ছবি। এই বিষয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা হওয়ার সুযোগ আছে। আমরা এই ছবিটা কিন্তু 16 শতকের একটা ছবি। আমরা এর পরে আসব শিল্পীকে। আমরা শিল্পকর্ম বা আহ, চিত্রশিল্পী ইত্যাদির মতো যে বিষয়গুলো আলোচনা করেছি, সেখানে কিন্তু বলা হচ্ছিল যে যিনি যিনি শিল্প সৃষ্টি করবেন তিনি শিল্পী, আর যিনি চিত্র অঙ্কন করবেন তিনি কিন্তু চিত্রশিল্পী। এটাই হচ্ছে খুবই সুস্পষ্ট একটি ধারণা। এখানে একজন শিল্পী যিনি পেশাগত কাজ অথবা শখের বশে চিত্র অঙ্কন করেন, সেই যিনি এই কাজটি করছেন তিনি চিত্রকর বা চিত্রশিল্পী। এখানে আমরা মকবুল ফিদা হুসেনের ছবিটা দেখতে পাচ্ছি, যিনি 1915 সালে জন্মগ্রহণ করে 2011 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ভারতের অধিবাসী এই চিত্রশিল্পী, জগৎ বিখ্যাত একজন চিত্রশিল্পী। এনার সম্পর্কে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকার কারণে আমরা কিন্তু আলোচনা করব পরবর্তী সময়ে। যে মোনালিসার চিত্রকর একটু আগে যেখানে বলছিলাম, আমরা ভিঞ্চি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আরো অনেক চিত্রশিল্পী বা ভাস্কর্য শিল্পী বা অন্য যেসব শিল্প মাধ্যম আছে সেখানের সঙ্গে যাদের বিশেষ ভূমিকা এই শিল্প ইতিহাসটাকে ঋদ্ধ করেছে, তাদের সম্পর্কে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে আলোচনা করব আমাদের সিলেবাসের মধ্যে। এখন আমরা আসবো চিত্রশিল্পে মাধ্যম বা অবলম্বন। চিত্রশিল্প, আমাদের এই মাধ্যম কিন্তু তিনটা স্তরে ব্যবহার হয়েছে। আমি আমাদের প্রিয় শিক্ষার্থীর উদ্দেশ্যে আগেই একটু বলে রাখি যে এক হচ্ছে যে শিল্পকলার মাধ্যম, আরেকটি হচ্ছে চিত্রশিল্পের মাধ্যম, আবার রঙের মাধ্যম, আবার ভাস্কর্যের মাধ্যম ইত্যাদি। সবগুলোকে যেমন আলাদা আলাদা করে মাধ্যম আছে, আমাদের সামগ্রিকভাবে শিল্পকলার কিন্তু অনেকগুলা মাধ্যম আছে। সেসব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে চিত্রকলার মাধ্যম। চিত্রকলার মাধ্যম বলতে যেখানে চিত্র অঙ্কন করা হবে সেই জায়গাটি বা সেই বস্তুটি বা সেই অ্যাবস্ট্রাক্টটি মূলত আমাদের মাধ্যম হিসাবে এখানে বলা হচ্ছে। যে জিনিসের উপর চিত্র অঙ্কন করা যায় তাকে চিত্রশিল্পের অবলম্বন বা মাধ্যম বলছে। চিত্রশিল্পের অবলম্বনগুলো কয়েকটা নাম এখানে দেওয়া হয়েছে। এটা দেয়াল হতে পারে, কাগজ হতে পারে, ক্যানভাস হতে পারে, কাঠ, কাঁচ, মৃত্তিকা শিল্প, তামা, কংক্রিট ইত্যাদি নানা কিছু হতে পারে। এর বাইরে বালি, কাদা, চুন, শুকনো পাতা এসবগুলো কিন্তু চিত্রশিল্পের মাধ্যম হিসাবে আসতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলবার আমাদের সুযোগ আছে। আমরা পরবর্তী পর্যায়ে সেসব বিষয়গুলোর আমরা ডিটেলস আলোচনা করব। এখানে আরেকটি বিষয় এসেছি, কিন্তু আমি শুরুতে বলেছিলাম যে চিত্রশিল্পের যেমন মাধ্যম আছে, পেইন্টিং এর বা রং রং রঙেরও কিন্তু একটা মাধ্যম আছে। রঙের মাধ্যমগুলো কি? রং হচ্ছে একটি বিশেষ পদার্থ, রঞ্জক পদার্থ হিসাবে আমরা বলি, যেটা আমাদের চোখের একটি অনুভূতি তৈরি করে, মানে রঙিন অনুভূতি তৈরি করে। যে বিষয় বা বস্তুটাকে আমরা সেই রঞ্জক দিয়ে রাঙিয়ে তুলতে চাই, সেটা মাধ্যমে তার স্পষ্টতা, তার মাধুর্য, তার দৃষ্টিনন্দন যে শৈলী, সেগুলো কিন্তু সুস্পষ্ট হয় এবং এর স্থায়িত্ব তৈরি হয়। এই রঞ্জক পদার্থগুলো যে মাধ্যম বা যেটার সঙ্গে এটাকে গুলে নেওয়া হয় সেটাকে তার মাধ্যম বলে, সেটাকে মানে পেইন্টিং এর মাধ্যম বলে। সেটা কি? রঞ্জক মানে এক হচ্ছে যে এটা পানি হতে পারে, এটা তেল হতে পারে, তারপিন হতে পারে, এটা মোম হতে পারে, এটা আরো অনেক বিষয় হতে পারে, যেগুলো হচ্ছে রঙের বা পেইন্টিং এর মাধ্যম আমরা বলবো। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করবার আমাদের সুযোগ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে একটা আমাদের যে বালির মাধ্যম বলছিলাম, আমরা বালির উপরে নির্মাণ করা একটা শিল্পকর্ম দেখতে পাচ্ছি। এটা তাইওয়ানের সমুদ্র সৈকতে তৈরি করা। এটা কিন্তু একদম সাময়িক একটা শিল্পকর্ম। একটা সিজনে এই শিল্পকর্মটা টিকে থাকে।
মানে অনেক শিল্পীরা এই ধরনের বালি দিয়ে তৈরি করেন। বালি, পানি এবং খুব হালকা মাপের আঠা এখানে ব্যবহৃত হয়। আপনারা দেখছেন যে একটি নারী মূর্তি এখানে দেখা যাচ্ছে। এটা কিন্তু মানে সম্পূর্ণরূপে কিন্তু একটি অবয়ব নয়, এটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট। এটাকে স্ক্ল্যাপটার বলা হয়। এটা স্ক্ল্যাপটারটা হচ্ছে যেখানে পূর্ণ অবয়ব থাকে না, আংশিক বা খণ্ডিত থাকে, কিন্তু সেই আংশিক শিল্পকর্মের মধ্য দিয়ে সম্পূর্ণ শিল্পকর্মটাকে যিনি শিল্প দর্শক বা বোদ্ধা তার চোখের সামনে কিন্তু স্পষ্ট হয়। বাকি যে অংশগুলো থাকে তিনি কল্পনা করে নিতে পারেন এর সাথে আর কি কি আছে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে আজকে আমরা যা শিখলাম সেটা নিয়ে আমরা কথা বলবার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় কিন্তু একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে আমাদের আজকে ছোট্ট একটি ড্রয়িং আমি আপনাদেরকে দেখাতে চাই কিন্তু। সরি, আমরা ছোট্ট একটা ড্রয়িং দেখব, যেখানে মাধ্যম হিসাবে, এই চিত্রকর্মের মাধ্যম হিসাবে কাগজ ব্যবহৃত হয়েছে। সাধারণত আট কাগজ হলে অসুবিধা নেই। আর এখানে উপকরণ হিসাবে বা হাতিয়ার হিসাবে এখানে পেন্সিল ব্যবহার করা হয়েছে। এই এইচবি পেন্সিল এবং B2 এবং 4 মাত্রার যে পেন্সিল, সেই পেন্সিল ব্যবহার করা হয়েছে। এখানে পেন্সিলের স্কেচিং আমরা বলবো, এটা বিভিন্ন শেড তৈরি করে একটি পেয়ালা অঙ্কন করা হচ্ছে। আপনারা একটু খেয়াল করুন, একটু লক্ষ্য করুন। তারপর এটার মধ্য দিয়ে মূলত আমরা এই ক্লাসটা আসলে শেষ করব। এখানে দেখুন, পেন্সিল দিয়ে একটি মগ অঙ্কন করা হচ্ছে। মগের মানে পেয়ালা আর কি, চা খাওয়ার পেয়ালা বলাই আসলে উত্তম। এটার হাতল তৈরি হয়ে গেল। এবার ভেতরের যে দেয়ালটা তার পুরুত্ব দেখানোর চেষ্টা করা হচ্ছে। শিল্পী বলতে চাচ্ছেন যে ডান বাম দিক থেকে আলো আসছে, এই আলো এসে এই পেয়ালাটার উপরে যদি পড়ে তাহলে এটা কিভাবে উদ্ভাসিত হবে। এই পেয়ালার বাম দিকে অধিক আলো উজ্জ্বল থাকবে, আর ডান দিকটা একটু অন্ধকার থাকবে। সেটাকে কিভাবে শেড দিয়ে সেই অন্ধকারকে বোঝানো যাবে, এবং ক্রমে পাশের দিকে ঘন বেশি হবে এবং ভেতরের দিকে আস্তে আস্তে কালির ঘনত্ব কম হবে। এটাই কিন্তু এই চিত্রে আসলে উপস্থাপন করা হবে। আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে 4B পেন্সিল দিয়ে এই ছবিটি আঁকা হচ্ছে। এখানে সবসময় যে 4B হবে এরকম না, এইচ 2B কিংবা এইচবি পেন্সিল দিয়েও কিন্তু আঁকা যায়। সেখানে অবশ্য এই একই জায়গায় বিভিন্ন পেন্সিলের টান দিয়ে এটাকে ঘনত্ব বোঝানোর চেষ্টা করা হয়। এখানে দেখেন 3টি ঘনর মাত্রা এখানে বোঝানো হয়েছে। আর বাম ধারের যে অংশটা সেটা আরো হালকা বলে একটু হালকা করে একটু বুঝাই দেওয়া হচ্ছে যে এখানেও কালি আছে। এরপরে মগের যে ভেতরের যে ছায়াটা, মগের পাশ দিয়ে আলো পড়লে ওটা নিশ্চয়ই ওখানে একটা ছায়া হবে, আপনারা বুঝতে পারছেন। এই ভেতরের যে ছায়াটা হবে সেটা মগের কিনারায় একটু ঘন হবে এবং আস্তে আস্তে ভেতরের দিকে একটা হালকা হবে। এই শেডটি আমাদের আর্টিস্ট কিন্তু আপনাদেরকে আঁকিয়ে দেখাবেন। আপনারা একটু খেয়াল করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। উনি পুরোটা বোঝানোর চেষ্টা করছেন। দেখেন বাম দিক থেকে যে পেন্সিলের কালির ঘনত্ব সেটা বাম দিকে সর্বোচ্চ, এবং আস্তে আস্তে ডান দিকে এর ঘনত্ব কমছে। কমছে মানে এই দিকে আলো একটু বেশি পড়েছে, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং এইটার মধ্য দিয়ে কিন্তু এই যে পেয়ালাটার ভেতরে যে জায়গাটা সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট হচ্ছে, তথা দর্শকের কাছে স্পষ্ট হচ্ছে। এটা একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং এবং এটাকে পেন্সিল স্কেচ বলতে হবে। আমাদের সময়ের কারণে কিন্তু আমরা পুরোটা ভালোভাবে কিন্তু আঁকতে পারবো না। এখানে এই যে হাতলটা তার নিচে যে একটু বেশি ছায়া পড়ে সেটা এঁকে দেখানো হচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে এই পেয়ালাটা কোথায় আছে তার প্ল্যাটফর্মটা আঁকা হবে, এবং এই পেয়ালারও তো একটা ছায়া তৈরি হবে। সেই ছায়াটা সেই কোথায় যাবে সেই জিনিসটাও কিন্তু এখানে ছায়ার মানে কালি দিয়ে আলোর যে বিষয়টি সেটা কিন্তু শেডিং যেটাকে বলা হয় সেটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মগের পাশে এটা ঘন এবং আস্তে আস্তে দূরের দিকে একটা হালকা হতে থাকবে। আর এই পেয়ালাটাকে আরো স্পষ্ট করতে চাইলে এর ব্যাকগ্রাউন্ডেও কিন্তু কালির একটা আঁচড় থাকা কিন্তু খুবই জরুরি।
তাহলে ব্যাকগ্রাউন্ডে যদি অন্য একটা রং যদি থাকে বা কালির একটা শেড থাকে, তাহলে এই প্যালাটা স্পষ্ট হবে। আমাদের শিল্পী সেটাই এখন আপনাদের সামনে করে দেখাবেন। এখানে দেখেন এই মগের যে জায়গাটা, এইটার পাশে উনি স্কেচ করছেন, করলে এই পেয়ালাটার যে বাম পার্শ্বটা সেটা কিন্তু আস্তে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে যে এই পর্যন্ত কিন্তু পেয়ালা। এইরকম একটি শেড পেয়ালাটা চারিধারে দিয়ে দিলে পেয়ালাটা কিন্তু, যেহেতু সাদা কাগজের উপরে সাদা ব্যাকগ্রাউন্ডে আঁকা ছবি, সঙ্গত কারণেই এটা কিন্তু অতটা স্মুথ নয়, এবং এত কম সময়ের মধ্যে আপনাদের এটা দেখানো কিন্তু প্রায় অসম্ভব। এই ক্লাসের আমরা খুব সীমিত সময়ের জন্য এই ক্লাসটা আমরা কন্টিনিউ করবো, এটা আমরা আগেই বলেছিলাম। সঙ্গত কারণে মানে খুবই ভালোভাবে আমরা যে মানে স্মুথ যে শিল্প, সেটা কিন্তু আমরা পরে অবশ্যই শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করতে চাই। শেষ করবার আগে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মানবেন, বাড়িতে থাকবেন এবং আমাদের অনলাইন ক্লাসগুলোর সঙ্গে আপনারা সম্পৃক্ত থাকবেন। আমাদের ক্লাস আর একটা দুটো ক্লাস নেওয়ার পরে সরাসরি আপনাদের জুমে আপনাদের উপস্থিতিতেই আমরা আসলে ক্লাস করব, যেখানে একদিকে আমাদের শিক্ষকগণ সরাসরি আলোচনা করবেন, পাশাপাশি আমাদের যিনি চিত্রশিল্পী বা কারুশিল্পী হিসাবে যিনি এখানে উপস্থিত থাকবেন, অথবা ভাস্কর্যের নির্মাতা যে ভাস্কর হিসাবে যিনি উপস্থিত থাকবেন, তিনিও কিন্তু আমাদের সাথে সরাসরি সংযুক্ত থেকে সেই ক্লাসগুলো পরিবেশন করবেন। এই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা স্পষ্ট করতে চাই। পাশাপাশি আমরা যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই আলোচনার কিন্তু একটা রিভিউ আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি। আপনারা এইটার উপরে কি জানলেন, কি জানলে আর একটু ভালো হতো, এইসব বিষয়গুলো আপনারা সরাসরি আমাদের গ্রুপগুলোতে আপনারা লিখে মন্তব্য করতে পারবেন। সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবার সুযোগও আপনাদের আছে। সেভাবে আপনাদের সঙ্গে যদি যোগাযোগটা আরো একটু স্মুথ হয়, তাহলে আমাদের সবকিছুই নিয়ন্ত্রণ করতে কিন্তু আসলে অনেক সুবিধা হবে। পাশাপাশি আমরা যে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেই বিষয়গুলো একদিকে আপনাদের যেমন আত্মস্থ করতে সুবিধা হবে, পাশাপাশি আপনাদের আত্মস্থ করা যে জ্ঞান, আপনার ভবিষ্যতে যে শিক্ষক হবেন, আপনাদের শিক্ষার্থীদের মনন জগৎ বিনির্মাণে আপনারা সেই ভূমিকা অবশ্যই রাখবেন, এই প্রত্যাশা রেখে এবং আগামী ক্লাসে আপনাদের সংযুক্তি প্রত্যাশা করে আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।